আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আবার আমন্ত্রণ একুশে বিজনেসের সঙ্গে আছি রাজীব জামান। প্রিয় দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ারবাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবর জানাতে আপনাদেরকে প্রথমে নিয়ে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। রিসিতে আছেন মাহবুব রহমান এবং সিসিতে রয়েছেন রাজিউর রহমান। চলে যাচ্ছি তাদের কাছে। রাজীব জামান, আপনাকে ধন্যবাদ। সূচকের নিম্নমুখী প্রবণতা এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 2 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, ৩,৯৫৯ পয়েন্টে অবস্থান করছে। এস ইন্ডেক্সটি দেখা যাচ্ছে ব্রেক ইভেন পয়েন্টে থেকে এই মুহূর্তে 918 পয়েন্টে অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সটিও 1 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে। দিনের এই মুহূর্তে অবস্থান করছে 1324 পয়েন্টে। এখনও পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 49 কোটি টাকার মতো। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 144টি প্রতিষ্ঠান কোনো চেঞ্জ হচ্ছে না এই মুহূর্তে। এছাড়া দেখা যাচ্ছে 10টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, 19টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে। এই মুহূর্তে টপ টিয়ারে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে লিন্ডেবিডি রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে বেক্সিমকো ফার্মা রয়েছে। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এক্সিম ব্যাংক লিমিটেড, রয়েছে সিলভা ফার্মা, এছাড়া রয়েছে ব্যাট বিসি, ইন্দো বাংলা ফার্মা এবং ইস্টার্ন লুব্রিক্যান্ট। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে ইস্টার্ন লুব্রিক্যান্টের। দিনের শুরু থেকে এখনও পর্যন্ত প্রায় 4.59% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বেক্সিমকো সিনথেটিক, রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড এবং প্যারামাউন্ট টেক্সটাইল। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে শ্যামপুর সুগার মিল, দ্বিতীয় অবস্থানে রয়েছে সাভার রিফ্রেক্টরিজ, তৃতীয় অবস্থানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রয়েছে এবং চতুর্থ অবস্থানে রয়েছে পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তো ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর জানতে চলে যাব সিসি স্টুডিওতে। সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে। এই মুহূর্তে কিছুটা সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জে এবং সিএসসির প্রধান ইন্ডেক্সটি 2 পয়েন্ট কমেছে। এই মুহূর্তে 11,257 পয়েন্টে দাঁড়িয়েছে এবং 30 ইন্ডেক্সটি ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে, অবস্থান করছে 9,929 পয়েন্টে এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এই মুহূর্তে 52 লাখ টাকার কিছুটা বেশি। লেনদেন হয় প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে 29টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে এই মুহূর্তে, দর হারিয়েছে 10টির এবং 7টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে। এবং টপ টেনের তালিকায় প্রথমে অবস্থান করছে সাইহাম কটন, পরবর্তীতে রয়েছে বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এবং শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকায় বেক্সিমকো সিনথেটিক রয়েছে প্রথম অবস্থানেই, পরবর্তীতে রয়েছে এসিএ ফর্মুলেশন, রয়েছে ইবনে সিনা, এনসিসি ব্যাংক এবং লিন্ডেবিডি। এছাড়া শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় প্রথমেই রয়েছে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বেক্সিমকো ফার্মা, রেকিট ব্যাংকেজার, প্রভাতী ইন্স্যুরেন্স এবং আনলিমায়ার্ন। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন ফিরে যাচ্ছে একুশের মূল স্টুডিওতে। রাজুর এবং মাহবুব, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। দর্শক, এবারে দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারে কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অ্যাপেক্স ট্যানারি, আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজিস, নাভানা সিএনজি ও আফতাব অটোমোবাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 18 জুন। সভায় তৃতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পূবালী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 18 জুন। সভায় 31শে ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান উসমানিয়া গ্লাস শিট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 21 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও দ্য সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 22 জুন। সভায় 31শে ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 23 জুন। সভায় 31শে ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 24 জুন। সভায় 31শে ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 25শে জুন। সভায় 31শে ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট, বিএসআরএম স্টিল ও বিএসআরএম লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 25শে জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনির্ক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 28শে জুন। সভায় 31শে ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের শুরুতে সাথে সংযুক্ত হবেন আমাদের সঙ্গে পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ল ফার্ম দ্য লয়ার্স এন্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার AM মাসুম। আমরা সংযুক্ত হচ্ছে তার সাথে। ব্যারিস্টার মাসুম, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রথমে একটু প্রশ্ন রাখতে চাই যে আমরা পুঁজিবাজার জানি, সেক্ষেত্রে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট আসলে দুটি জায়গা আসলে খুবই গুরুত্বপূর্ণ অর্থনীতির জন্য, এবং সেক্ষেত্রে আমরা জানি যে সরকার বরাবরই সেই দুটি জায়গাতে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিয়ে থাকেন। কিন্তু সাম্প্রতিক যে অবস্থান এবং এই অবস্থান থেকে ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেটের যে প্রাধান্য বা প্রায়োরিটি দেওয়া সবকিছু মিলে আপনার মতামত দিয়ে শুরু করতে চাই আজকে অনুষ্ঠান। আসলে গভর্নমেন্টের সর্বোচ্চ যেটা চেষ্টা সেটা করেই আপনার মনিটারি এবং ফিসক্যাল পলিসি দুটো ইন্টারভেনশন মাধ্যমেই মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটকে অ্যাসিস্ট করার চেষ্টা করছে। বাট আপনি যদি যেটা ইমিডিয়েটলি যদি দেখেন, প্রথমে যে মানি মার্কেটে যখনই এই করোনা ভাইরাসের যে এফেক্ট আসলো, প্রথমেই যেটা সেন্ট্রাল ব্যাংক ইনিশিয়েটিভ নিল স্ট্রেইট ওয়ে, সেটা হলো যে আপনার সেন্ট্রাল ব্যাংকের যত ক্ষমতা দেওয়া আছে আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 এর সেকশন 5 গগ, সেকশন 13, সেকশন 45 এবং সেকশন 49 এর সমস্ত ক্ষমতা ব্যবহার করে তারা প্রথমেই যেটা হলো এডিকুয়েসি ক্যাপিটাল রেশিও, যেটা আপনার সিআরআর 5 ছিল সেটাকে কমিয়ে 4 করেছে, যেটা আপনার রেপো 5.75 ছিল সেটাকে 5.25 করেছে, এডি রেশিও যেটা 85 ছিল সেটাকে 87, এবং এসএলআর 13.5। ইট মিনস এই অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে যেটা হলো যে কমপ্লিটলি 35 to 40,000 crore টাকা সেটা মানি মার্কেটে লিকুইডিটির একটা ব্যবস্থা করেছে সেন্ট্রাল ব্যাংক ইমিডিয়েট ওয়েতে। এবং তারপরে যদি আপনি দেখেন যে সেন্ট্রাল ব্যাংক যেটা করেছে, আপনি আমাদের যে লোন ক্লাসিফিকেশন সেটা একটা নোটিফিকেশনের মাধ্যমে বলে দিল জানুয়ারি থেকে জুন পর্যন্ত, যেটা এক্সটেন্ড করে সেপ্টেম্বর পর্যন্ত হলো, যে এখানে কাউকে ক্লাসিফাই করা যাবে না যদি রিপেমেন্ট না হয়। এবং আরেকটা যেটা করেছে যে মে টু এপ্রিল অ্যান্ড মে যে ইন্টারেস্ট সেটা সাসপেন্ড করে দিয়েছিল, এবং সেটাকে আবার 2000 crore টাকা যেটা গভর্নমেন্ট সাবসিডাইজ করেছে সেটাকে আবার 1 ইয়ারের জন্য তারা একটা অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা করেছে। আরেকটা যেটা করেছে সেটা হলো যে আমাদের যে এগুলি জুন ক্লোজিং দেখে, ডিসেম্বর ক্লোজিং দেখে এদেরকে যেটা বলে দিল যে তোমরা যদি ডিভিডেন্ড দিতে চাও, এবং সেটা কিন্তু তোমাদের যদি এডিকুয়েসি রেশিও যদি 12% উপর হয়, তাহলে হাইয়েস্ট তোমরা 30% দিতে পারবা, 15% ক্যাশ। বাট সেই 15% তুমি ক্যাশ যখন দিবা সেটা অবশ্যই সেপ্টেম্বরের পরে, যদিও আমাদের বিএসসিসির চেয়ারম্যান উনি কথা বলে সেটাকে বলেছে তারা এটা কনসিডার করবে। এই যে মানি মার্কেটের যে ইনিশিয়েটিভ গুলি নিল, এট দি সেম টাইম আপনি যদি লক্ষ্য করেন যে ক্যাপিটাল মার্কেটের কি ইনিশিয়েটিভ ছিল, আপনি মনে রাখবেন যে আমাদের ফেব্রুয়ারি 10-এ একটা নোটিফিকেশন আসলো যে প্রতিটা ব্যাংক 200 কোটি টাকা করে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবে, কিন্তু সেটা কিন্তু এখন পর্যন্ত সেভাবে হয়নি। সেকেন্ড যেটা আমরা দেখি যে 19th মার্চে যখন মার্কেট ফল করছিল, সেখানে কিন্তু আপনাকে কমিশন সামহাও যেটা ফ্লোর প্রাইসটাকে ইন্ট্রোডিউস করে, এবং এর পরে যেটা হলো আমাদের 26 মার্চ থেকে আপনার মে পর্যন্ত টোটাল মার্কেট বন্ধ ছিল, এবং সেইটা আপনার কিন্তু অন্য পৃথিবীর অন্য কোথাও কিন্তু এরকম মার্কেট বন্ধ ছিল না। বাট এখানে আমাদের ল্যাকিংস যেটা ছিল সেটা হলো যে এক হলো এটা অটোমেটিক অটোমাইজেশন ছিল না, যেটা 98 থেকে করার কথা, সেই অটোমাইজেশন আজকে 22 ইয়ার্স পার হয়ে গেল, কিন্তু অটোমাইজেশন যেটা স্টক এক্সচেঞ্জ গুলি করেন। বাট এখানে কমিশন যেটা, যেহেতু আমাদের কমিশনের তখন কোরাম ফুলফিল করার মতো কমিশনের মেম্বার ছিলেন না, এবং সেই বাস্তবতার কারণে তারা মিটিংও করতে পারেনি এবং সেটা মার্কেটটাকে লঞ্চ করতে পারেনি।
এবং এই যে যদি এই দুটো জিনিসই আপনি দেখেন, সেটা হলো যে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট দুটো জায়গাতেই যেটা যে আপনাকে ক্যাপিটাল লিকুইডিটি যেটা অ্যারেঞ্জ করা, যদিও মানি মার্কেটে অ্যাট দি মোমেন্ট এপ্রিলে আপনার যে কম ডিপোজিট হওয়ার পরেও বলা হচ্ছে যে 1,14,000 কোটি টাকা ওখানে লিকুইডিটি আছে। বাট কিন্তু ক্যাপিটাল মার্কেটে যদি আপনি একটু জাস্ট ডেটা দেখেন, 2010-এ আমাদের যেখানে ছিল 3,50,000 কোটি টাকা ছিল হলো আমাদের মার্কেট ক্যাপ, এবং সেটা জিডিপির 50% ছিল, এবং তখন ইন্ডেক্স ছিল আপনার 8,000 আর আজ তখন শেয়ারের যে সংখ্যা ছিল এবং যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ইনভেস্টমেন্ট ছিল 10% তাদের টোটাল লায়াবিলিটি। কিন্তু আজকে আপনি যদি দেখেন, সেখানে যেটা হয়েছে আমাদের টোটাল মার্কেট ক্যাপই হলো 3,10,000 কোটি টাকা, এবং আমাদের সেই ইন্ডেক্স 4,000-এ নেমে এসেছে। প্লাস আমাদের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যাদের মানি ইনজেক্ট করার কথা, যেখানে 10% ছিল লায়াবিলিটি, সেখানে আমাদের 26 অফ দি ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 সেইটার যে ওই অ্যামেন্ডমেন্ট করে যে ক্যাপিটালে 25% ইনভেস্ট করতে পারবে, সেখানে যেটা এসে দাঁড়ালো যে তাদের ক্যাপিটাল মানে যে ইনভেস্টমেন্ট, যেটা আগে বলা হচ্ছে যে 28,000 কোটি টাকার মতো অ্যারাউন্ড ছিল, এখন সেটা 7,000 কোটি টাকার মতো। এবং আপনি যদি দেখেন এই 25% সেই ব্যাংকগুলি ইনভেস্ট করে না, সেখানে 13 কি 14% করে এক একটা ব্যাংকের ইনভেস্টমেন্ট করা। কিন্তু আপনি যদি এই সিচুয়েশনটা ওয়ার্ল্ডের সাথে কম্পেয়ার করেন, যদি নাসডাক বা আপনি যদি S&P 500 বা আপনি যদি ডাউ জোন্স দেখেন, যখন মার্চের 23 তারিখে যখন মার্কেট ফল করে, মানে ফেব্রুয়ারির থেকে মার্চ পর্যন্ত মার্কেট ফল করে, কিন্তু ফেব্রুয়ারির আগে এই মার্কেটগুলি কিন্তু একেবারে হাইয়েস্ট পিকে ছিল, এবং যখন ফল করে প্রায় 30 to 35% পড়ে যাওয়ার পরে যখনই গভর্নমেন্ট লিকুইডিটির বিভিন্ন পলিসি ইন্ট্রোডিউস করলো, তখনই কিন্তু আবার এই মার্কেট এখন কিন্তু খুব সবগুলি ঘুরে দাঁড়িয়েছে, এবং 10 to 15%, এবং অনেক মার্কেট কমপ্লিটলি অ্যাডজাস্টও করে নিয়েছে। তো যেটা হলো মেইন পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে, সেখানে হলো লিকুইডিটির অ্যারেঞ্জমেন্ট। এখন আপনি যদি লিকুইডিটি অ্যারেঞ্জমেন্ট না হয়, হোয়াট এভার দি পলিসি ইজ, তাহলে এটা কোনোভাবেই সম্ভব না। কারণ আপনার রেগুলেটরি বডি আপনি যদি দেখেন, বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংক বোথ, আমি বলবো যে খুবই আন্তরিকভাবে চেষ্টা করতেছে নতুন কমিশনের দায়িত্ব নেওয়ার পর থেকেও। বাট যেটা হলো যে আমাদের মেইন প্রবলেম হলো লিকুইডিটি। এখানে যেটা গভর্নমেন্ট করতে পারতো, আমার কাছে মনে হয় যে আমাদের যে ন্যাশনাল এক্সচেকার বিল 2020, যেখানে আমাদের কর্পোরেশনে আপনার মনে আছে 2,10 কোটি টাকার মতো ফান্ড আছে, যেটা গভর্নমেন্টের ইয়েতে যাবে, কর্পোরেশনের যে ফান্ডগুলি, সেই ফান্ডগুলি থেকে যদি আমার মনে হয় যে এই যে ব্যাংকে এই বাজেটে যে 84,000 কোটি টাকা নেওয়ার একটা প্ল্যান করেছে ব্যাংক খাত থেকে, এটা যদি না নিয়ে এই জায়গায় যদি এই ব্যাংককে যদি লিকুইডিটি সাপোর্ট প্লাস যদি এখানে ক্যাপিটাল মার্কেটে যদি সামহাউ কোনো একটা পলিসি করে লিকুইডিটি সাপোর্ট দেওয়া যেত, তাহলে হয়তোবা আমার মনে হয় মার্কেট অনেক ভালো হতো। জি, ব্যারিস্টার মাসুম, আপনি আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, বিরতির পর আবার আপনার সঙ্গে আলোচনায় ফিরে আসছি। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার ও কোম্পানি অ্যান্ড বিশেষজ্ঞ ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে। আমরা তার সাথে আবারও সংযুক্ত হচ্ছি। ব্যারিস্টার মাসুম, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। আপনি দীর্ঘদিন ধরে পুঁজিবাজার, কোম্পানি, আইন, বিনিয়োগ এই জায়গাগুলো নিয়ে কাজ করছেন। একটু আসবো যে আমরা জানি যে করোনাকালীন সময় আসলে খুবই চ্যালেঞ্জিং একটা সময় পার করছে পুরো বিশ্ব। সেই ক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন। অর্থনীতির সঙ্গে সঙ্গে পুঁজিবাজার কেন্দ্রিক বেশ কিছু প্রণোদনার চেষ্টা এসছে, বিশেষ করে অপ্রদর্শিত অর্থর বিষয়টি অনেক বেশি আলোচনা হচ্ছে। এছাড়া আরো কিছু বিষয় এসছে, সেই জায়গাগুলো আপনার মতামত কি? আসলে প্রথমে আমি প্রধান অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। এই এত ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যেও উনি অন টাইম নিজের জীবনের, তার ক্যাবিনেটেরও অনেকজন অসুস্থ হয়েছে, কিন্তু তারপরেও সে অন টাইম যে বাজেট এই চ্যালেঞ্জের মুখেও যে প্রস্তাবন করেছে, সেজন্য আমি প্রথমেই তাকে ধন্যবাদ দিতে চাই। কিন্তু আমাদের এখানে যেটা আমাদের বাজেটের যেটা দুইটা পার্ট থাকে, একটা হলো আপনার সাহিত্য, আরেকটা পার্ট হলো আপনার অ্যাকাউন্টেন্সি। আমার কাছে মনে হচ্ছে যে প্রথম যে 6টা
ডিরেকশনের কথা বলা আছে, যে একটা হলো যে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে এই সাহায্য করা, মানে ইনভেস্ট করার জন্য বলা। আরেকটা হলো যে যারা এখানে স্পন্সর এবং তাদেরকে ইন্সপায়ার করা, এবং আরেকটা ব্যাপার হলো যে যারা এখানে মার্চেন্ট ব্যাংক এবং আদার ইনস্টিটিউশন, তাদের লোনের অ্যারেঞ্জমেন্ট করা, নিউ আইপিও না, এবং এরকম অনেকগুলি কথা বলা আছে। কিন্তু এখানে কোনো কিছু কিন্তু স্পেসিফিক ওভাবে বলা নাই, যদিও আদার যেমন ডাবল ট্যাক্সেশন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে বলা আছে, যেটা উঠিয়ে দেওয়া হয়েছে, এবং যেটা হলো যে ডিভিডেন্ড যেটা ট্যাক্স, ইনকাম ট্যাক্সের ইয়েতে ছিল, সেটা 25,000 থেকে 50,000 করা হয়েছে। বাট এখানে যেটা আনট্যাক্সড মানি, আমি অ্যাজ এ ল স্টুডেন্ট হিসেবে আমাকে আনট্যাক্স মানিটা আমি মোরালি কখনো সাপোর্ট করি না, কারণ এখানে যেটা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের সাথে এটা সংঘর্ষণ করে। যেমন আমাদের যে প্রিএমবেল, সেখানেই বলা আছে যে স্টেটের যে রেসপন্সিবিলিটি, যা স্টেটের যে এইম বা অবজেক্ট, সেটা অলওয়েজ রুল অফ ল এবং জাস্টিস এবং ইকুয়ালিটি এবং ফেয়ারনেস এইটাকে সার্টেইন করবে। তাহলে আমাদের যে কনস্টিটিউশনের যে স্পিরিট এবং আর্টিকেল 7, আর্টিকেল 10 এবং আর্টিকেল 27, যেখানে ইকুয়ালিটি, এই প্রত্যেকটা আর্টিকেলের সাথে আমার কাছে মনে হচ্ছে যে এটা সংঘর্ষ হচ্ছে। বাট যখন ফাইন্যান্স মিনিস্টার বলল যে এই বাজেট এবার জীবনের বাজেট, কারণ মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, এবং সে খরচের কথা চিন্তা করেছে, বাট আয় কোথা থেকে হবে সেটা উনি নিজেই বলেছে যে আমি এখন ওটা মাথায় নিচ্ছি না। তার মানে হলো যে পলিসি রিজন এইটাকে করা হয়েছে। বাট এখানে যেটা দেখার, দুই ধরনের আনডিসক্লোজড মানি হয়। একটা হলো যে আপনাকে যারা সিস্টেমের কারণে, যেমন ল্যান্ড সেল করেছে, গভর্নমেন্ট রেটের উপরে যে টাকাটা পেয়েছে সেটা সে ট্যাক্স দিতে পারেনি, সেটা একটা, যারা লেজিটিমাইজ বা অনেস্ট ওয়েতে। আরেকটা হলো যারা দুর্নীতি করে টাকা কামিয়েছে, তাদের ব্যাপারটা আমার কাছে মনে হয় একেবারে ইনজাস্টিস হবে বা আনএথিক্যাল হবে। বাট এই দুইটা ক্ষেত্রে আপনি যেহেতু অন্যান্য সেক্টরের সমস্ত জায়গায় আপনি মানিটাকে কোনো কন্ডিশন দিয়ে ইনভেস্ট করতে বললেন এবং 10% ইন্টারেস্ট, 10% ট্যাক্সে, আমার কাছে মনে হয় এটা ইনজাস্টিস হবে যদি ক্যাপিটাল মার্কেট এমনি সাফার করছে লিকুইডিটি ক্রাঞ্চের কারণে। এখন যদি আপনি সেখানে যদি কন্ডিশন ইম্পোজ করে যান 3 ইয়ার্সের জন্য, বাট মানি মার্কেটে আপনার কোনো কন্ডিশন নেই, অন্য যদি আপনি ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে পারবে সেখানে কোনো কন্ডিশন নাই, তাহলে এটা আমার মনে হচ্ছে যে ইনজাস্টিস হবে। তো এটাকে যেটাই আপনি করবেন সেটা ইকুয়াল কন্ডিশন, যদি ইকুয়াল কন্ডিশন এরকম হয় যে ঠিক আছে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট দুই জায়গায় হতে পারে যে 1 ইয়ারের একটা লক ইন পিরিয়ড দিয়ে দিতে পারে। আমি নিশ্চিত যে এটা নিয়ে, যেহেতু এটা এখনো ফাইনাল না, এটা নিয়ে ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে আমাদের কমিশন বিএসসিসি চেষ্টা করবে যেভাবে হোক, তারাও এটা বুঝবে যে এটাকে কিভাবে মিনিমাইজ করা যায়। জি, সময় যে ব্যাংকিং সেক্টরের যে 50% ক্যাশ ডিভিডেন্টের বিষয়টি, সেটি এই বিষয়ে একটু যদি মতামত দেন। ক্যাশ ডিভিডেন্টের ব্যাপারটা ধরেন আমাদের যে লাস্ট ইয়ারে আপনি মনে করবেন যে অর্থ আইন 2019 এর যে এটা, সেখানে 16F এবং 16G, যে আপনার নেট প্রফিট আফটার ট্যাক্স, সেটা 70% পর্যন্ত আপনি রিটেইনড আর্নিংস নিতে পারবেন এবং 30% পর্যন্ত ডিভিডেন্ড, এবং সেই ডিভিডেন্ড আপনি যখন সেটাকে 50% ক্যাশ আপনাকে দিতে হবে এবং 50% আপনি স্টক যদি দিতে চান তাহলে। আর যদি 50% এর বেশি আপনি স্টক দিয়ে দেন, যদি লেস ক্যাশ হয়, তাহলে সেখানে 10% করে ট্যাক্স ইম্পোজ হবে হোল অ্যামাউন্টের উপরে। কিন্তু আমার কাছে মনে হয় এবারের সিচুয়েশন যেহেতু ডিফারেন্ট এবং করোনার এফেক্টের কারণে পুরো ইকোনমি যেহেতু অবস্থা খারাপের অবস্থার মধ্যে আছে, এই সিচুয়েশনে আমার মনে হয় বিএসসিসি কমিশন প্লাস ফাইন্যান্স মিনিস্ট্রি এটাকে আবার পুনরায় বিবেচনা করলে লিস্টেড কোম্পানিগুলির জন্য আমার মনে হয় এবারের জন্য যদি ওয়েভ করা যায় তাহলে ভালো হবে, কারণ তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা আমার মনে হয় না যে এই কাহিনী পরিস্থিতিতে খুব একটা ভালো থাকতে পারে। জি, আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনার। একটু আলোচনা আনতে চাই যে আরেকটি বিষয়, যেটি হচ্ছে মানি লন্ডারিং এর বিষয়ে একটি সিদ্ধান্তের কথা অনেক আলোচনা হচ্ছে। আপনি দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সেক্টর নিয়ে কাজ করছেন পুঁজিবাজারের পাশাপাশি, সেই বিষয়টি বা আসলে কি প্রভাব আসতে পারে? মানি লন্ডারিং এর ব্যাপারে যেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বলেছে যে 50, যদি কেউ ধরা পড়ে যে ভুয়া কাগজপত্র বা ভুয়া বিনিয়োগ
বা যদি ওভার ইনভয়েস ইম্পোর্ট বা ওভার ইনভয়েস এক্সপোর্টের ক্ষেত্রে, তাহলে 50% ট্যাক্স বা ইম্পোজ করে বা ফাইন করে এটাকে করা হবে। আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তোবা আমাদের যে এক্সিস্টিং যে আইন আছে, যে মানি লন্ডারিং অ্যাক্ট 2012, এখানে স্পেসিফিকলি আপনার সেকশন 24-এ বলাই আছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, একটা বাংলাদেশ ব্যাংকের একটা ইউনিট থাকবে, তাদের কাজ হবে সেকশন 23 অনুযায়ী এই জিনিসগুলি ইনকোয়ারি ইনভেস্টিগেট করা। যদি মনে হয় ট্রানজাকশন কোনোভাবে যদি ফ্রড মনে হয়, তাহলে সেটা ফ্রিজও করে দিতে পারে, সাসপেন্ডও করে দিতে পারে। এবং সেকশন 4 অনুযায়ী স্পেসিফিকলি বলা আছে যে আপনাকে 12 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট হতে পারে, প্লাস আপনার যে অ্যামাউন্টটা আপনার প্রপার্টি বা কন্টেন্ট যেটা নিয়ে আপনি ধরা পড়েছেন, সেটা যদি ডাবল পর্যন্ত আপনাকে ফাইন করতে পারবে। এবং আপনার যদি এটা 10 লাখ টাকার নিচে হয়, তাহলে 10 লাখ টাকা পর্যন্ত ফাইন। আরেকটা যেটা হলো যে পুরো প্রপার্টিটাই এটা ফরফিট করে দিতে পারে, মানে পুরো টাকাটাই কিন্তু গভর্নমেন্টের অ্যাকাউন্টে চলে যেতে পারে। এবং আপনার যদি আরো প্রয়োজন হয়, আপনি কিন্তু দুর্নীতি দমন কমিশন অ্যাক্ট 2004 যেটা, সেখানে কিন্তু সেকশন 20-তে কমিশনকে এম্পাওয়ারমেন্ট দেওয়া আছে, যে কমিশন যদি চায় যে কোনো সময় আপনি যদি বাংলাদেশ ব্যাংক যদি অ্যাসিস্ট্যান্স নিতে চায়, তাহলে কিন্তু তারা ইনভেস্টিগেট করতে পারে। এবং সেকশন 27-এ সেখানেও কিন্তু আপনার পানিশমেন্ট খুবই হার্শ, যেটা বলা আছে যে 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট হতে পারে। এবং যদি প্রয়োজন হয় অ্যারেস্ট করা, সেটাও তারা করতে পারে সেকশন 21 অনুযায়ী কোর্টের পারমিশন নিয়ে সেই ব্যক্তিকে। আমরা একেবারে শেষ দিকে চলে এসে যাওয়ার আগে যে জিনিসটি দিয়ে শেষ করতে চাই, আমরা জানি যে এমনিতেই আমাদের দেশের পুঁজিবাজার চ্যালেঞ্জিং সময় পার করছিল, তার সাথে সাথে বৈশ্বিক করোনা মহামারীর পরিস্থিতিতে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও এখন চ্যালেঞ্জের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে আসলে সবকিছু মিলিয়ে করণীয় জায়গাটি দিয়ে যদি শেষ করেন। আসলে কি এখন আমার কাছে মনে হয় যে লিকুইডিটি সাপোর্ট ছাড়া, এবং সেই লিকুইডিটি সাপোর্টটা অবশ্যই গভর্নমেন্টের এন্ড থেকে পলিসি ইন্টারভেনশন হতে হবে, এবং যে কোনো একটা ওয়েতে লিকুইডিটি সাপোর্ট, লিকুইডিটি ইনজেক্ট করতে হবে ব্যাংক মার্কেটে। এইটা হলো ফার্স্ট যেটা আপনি যে কোনো মার্কেট পৃথিবীর দেখেন, সেখানে লিকুইডিটি ইনজেকশনটাই হলো প্রায়োরিটি। এবং সেকেন্ড যেটা হলো যে আমাদের যে কমিশন, এরা ভেরি ডাইনামিক এবং কম্পিটেন্ট, এবং আমি বিশ্বাস যে পলিসি যত ইন্টারভেনশন আছে, রেগুলেটরি, সেটা তারা করছে এবং অলরেডি সেটা আছে। বাট তারপরে যেটা হলো যে আমাদের বন্ড মার্কেট, বন্ডের ব্যাপারে অলরেডি আপনি দেখেছেন যে সোর্স ট্যাক্স এবং যে সোর্স ট্রানজাকশন ট্যাক্স এবং ইন্টারেস্টের উপরে, প্লাস জিরো কুপন বন্ডের উপরেও কিছু কাজ করতে হবে। এবং সেখানে আমাদের অলরেডি সুকুক রুলস 2019 এবং ডেরিভেটিভ রুলস এগুলি আছে। তো এই বন্ড মার্কেটটাকে আমাদের ডেভেলপ করতে হবে, প্লাস আমাদের এসএমই প্ল্যাটফর্ম একটা অলরেডি করা আছে, সেই এসএমই প্ল্যাটফর্মটাতে জোর দিতে হবে। ইন দি মিন টাইম আমাদের যে এই যে ডিজিটালাইজেশন করার কথা, সেটাকে ডিজিটালাইজ করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। জি, ব্যারিস্টার মাসুম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে আমাদের সাথে সংযুক্ত ছিলেন পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ, ল ফার্ম দ্য লয়ার্স এন্ড জুরিস্টের হেড অফ চেম্বার, ব্যারিস্টার এ মাসুম। দর্শক, এবারে নিচ্ছে আর একটা বিরতি, বেলা 12:30 আবার ফিরবে 21শে বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।